আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। শীতের শুরুতে বিশ্বকাপের উষ্ণতা কাতার থেকে গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে, যার আঁচ লেগেছে আমাদের এই বাংলাদেশেও। একজন ক্রীড়ামোদী হিসেবে আসুন জেনে নেই কেন এবারের কাতারের বিশ্বকাপ ঐতিহ্য ও বৈশিষ্ট্যে অনন্য। যেদিন ২রা ডিসেম্বর বৃহস্পতিবার ২০১০ তারিখে ২০২২ ফিফা বিশ্বকাপ আয়োজনের জন্য কাতারকে মনোনীত করা হয়, তারপর থেকেই এই বিশ্বকাপকে ঘিরে নানা সময়ে নানা আলোচনা সমালোচনা হয়ে আসছে। সে সময় কাতারের মোট জনসংখ্যা ছিল 1.4 মিলিয়ন, যা বর্তমানে 2.9 মিলিয়নের কিছু বেশি, যার মধ্যে কাতারের অরিজিনাল অধিবাসীর সংখ্যা 15%-এরও কম। বাকি সব অন্যান্য দেশ থেকে আগত ইমিগ্রেন্ট। অথচ ধারণা করা হচ্ছে বিশ্বকাপের আসরকে ঘিরে অন্তত 1.2 মিলিয়ন মানুষের লোকসমাবেশ ঘটবে এই আসরে। পাকিস্তান সেনাবাহিনীর সদস্যরা এই বিশ্বকাপে নিরাপত্তা রক্ষায় নিয়োজিত রয়েছে, যা বিশ্বকাপের ইতিহাসে একটি বিরল ঘটনা। ইতিপূর্বে কাতারের এত বড় মাপের আন্তর্জাতিক ফুটবল আসর পরিচালনার কোনো অভিজ্ঞতাই ছিল না। এই আসরের মাধ্যমে প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপ কোনো আরব বিশ্বের দেশে এবং ২০০২ সালের কোরিয়া জাপান বিশ্বকাপের পর দ্বিতীয়বার এশিয়ায় অনুষ্ঠিত হচ্ছে। এটি ৩২ দলের অংশগ্রহণে আয়োজিত ফিফা বিশ্বকাপের সর্বশেষ আসর। মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায় অনুষ্ঠিতব্য ২০২৬ সালের আসর হতে ৪৮টি দলের সমন্বয়ে ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। ইতিহাসে এবারই প্রথম মে, জুন বা জুলাই মাসের পরিবর্তে শীতকালে এই বিশ্বকাপের আয়োজনকে ঘিরে হয়েছে নানা সমালোচনা। কাতারের গড় উষ্ণতা ১১০ ডিগ্রি, আর এ সময়ে তা নেমে হয় ৭০ ডিগ্রি। তাই প্রথা ভেঙে শীতকালে এ আসরের আয়োজন করা হয়েছে। কাতারের তীব্র গ্রীষ্মকালীন উত্তাপের কারণে এই আসরটি ২০২২ সালের ২০শে নভেম্বর হতে ১৮ই ডিসেম্বর পর্যন্ত কাতারের ৫টি শহরের ৮টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। এটি প্রায় ২৯ দিনের সময়সীমায় অনুষ্ঠিত হবে। ১৮ই ডিসেম্বর ২০২২-এ কাতার জাতীয় দিবসে ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কাতার ২০২২ বিশ্বকাপের আয়োজক দেশ মনোনীত হওয়ার পর থেকে ১২ বছরে নানা কারণে এই বিশ্বকাপকে ঘিরে বিতর্ক হয়ে আসছে। ২০১১ সালের মে মাসে কাতারের এই আসরটি আয়োজনের জন্য নির্বাচিত হওয়ার প্রক্রিয়া নিয়ে ফিফার ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছিল। দুর্নীতির বিষয়ে ফিফার তদন্ত প্রতিবেদনে কাতারকে নির্দোষ ঘোষণা করা হয়েছে। তবে প্রধান তদন্তকারী মাইকেল জে গার্সিয়া তখন থেকে তার তদন্তের বিষয়ে ফিফার প্রতিবেদনে অসংখ্য বস্তুগত অসম্পূর্ণতা এবং ভুল উপস্থাপনা রয়ে গেছে বলে বর্ণনা করেছেন। ২০১৫ সালের ২৭শে মে সুইস ফেডারেল প্রসিকিউটরস ২০১৮ ও ২০২২ ফিফা বিশ্বকাপ নিলাম প্রক্রিয়া বিষয়ে দুর্নীতি এবং অর্থ পাচারের তদন্ত শুরু করেছিলেন এবং ২০১৮ সালের ৬ আগস্টে ফিফার সাবেক সভাপতি সেপ ব্ল্যাটার দাবি করেছিলেন যে কাতার ব্ল্যাক অপস ব্যবহার করেছে, যা ইঙ্গিত করে যে নিলাম প্রক্রিয়া কমিটি আয়োজন অধিকার অর্জনের জন্য প্রতারণা করেছে। কাতার বিশ্বকাপের প্রস্তুতির সাথে জড়িত বিদেশি কর্মীরা তাদের আচরণের কারণে কঠোর সমালোচনার মুখোমুখি হয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জোরপূর্বক শ্রমের কথা উল্লেখ করে বলেছে যে কাতারে বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতিতে মানবাধিকার লঙ্ঘন এবং অসতর্ক ও অমানবিক কাজের অবস্থার কারণে হাজার হাজার অভিবাসী শ্রমিক মৃত্যুবরণ করেছে। দ্য গার্ডিয়ানের হিসাব অনুযায়ী এই আসরটি অনুষ্ঠিত হওয়ার সময় পর্যন্ত নিরাপত্তা ও অন্যান্য কারণে ৪,০০০ কর্মী মৃত্যুবরণ করেছে। ২০১৫ থেকে ২০২১ সালের মধ্যে কাতারি সরকার এই আসরের কাজের অবস্থার উন্নতির জন্য নতুন শ্রম সংস্কার গ্রহণ করেছিল, যার মধ্যে সকল শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি এবং কাফালা ব্যবস্থা অপসারণ অন্তর্ভুক্ত ছিল। তবে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতে গত কয়েক বছরে বিদেশি শ্রমিকদের বসবাস ও কাজের অবস্থার কোনো উন্নতি হয়নি। এছাড়া কাতার একটি মুসলিম দেশ হওয়ায় কিছু নির্দিষ্ট স্থান ছাড়া মদ্যপানকে নিষিদ্ধ করেছে। এর মধ্যে আছে স্টেডিয়াম ও সাময়িকভাবে বসবাসের জন্য বানানো টেন্ট হাউসগুলো,
যা অনেক পশ্চিমা দর্শকের পছন্দ হয়নি। এছাড়া কাতারের সমকামিতা অবৈধ ও শাস্তিযোগ্য অপরাধ, যা LGBTQI নিয়ে কাজ করা মানবাধিকার কর্মী ও এদের সাপোর্টার দ্বারা ব্যাপক সমালোচনার মুখে পড়ে। এসব কারণে উদ্বোধনী অনুষ্ঠানে BTS এর পূর্ব নির্ধারিত শো ক্যান্সেল করার জন্য অনেক চাপ ছিল। এত কিছুর পরও গতকালের কাতার বিশ্বকাপের জমকালো উদ্বোধনী আলো পুরো বিশ্বকে আলোকিত করেছে। যদিও স্বাগতিকদের আল দাইদ স্টেডিয়ামে আসরের প্রথম ম্যাচের পারফরম্যান্স সেই আলো ধরে রাখতে পারেনি। ইকুয়েডর স্বাগতিক কাতারকে 2-0 গোলে পরাজিত করে তাদের বিশ্বকাপ যাত্রার সূচনা করেছে। এ আসরের কাপ জয়ের লড়াইয়ে ব্রাজিল, আর্জেন্টিনা ও ফ্রান্সকে ফেভারিট মানা হচ্ছে। যদিও আমরা কেউ জানি না শেষ পর্যন্ত কার ঘরে যাবে কাপটি। এর জন্যই এটা খেলায় জয় পরাজয় স্বাভাবিক একটি ঘটনা। আমরা বিভিন্ন টিমকে সাপোর্ট করতেই পারি, এখানেই তো খেলার আসল সৌন্দর্য। এটাকে কেন্দ্র করে অহেতুক অসহিষ্ণুতা আমাদের কারোই কাম্য নয়। আসুন আমরা খেলাটাকে উপভোগ করি, শুধু জয় পরাজয়টাকে নয়।